ওখানে মিছিল করেছেন এবং উত্তেজনা প্রভোকেশন ছড়িয়েছে এবং প্রধানমন্ত্রীর নামে ভুলভাল মন্তব্যও করেছেন। তিনি বলছেন যে হারার গোটা বিষয়টাকে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের সঙ্গে দেখতে চাইছেন, মানে কোথাও গিয়ে শাসক দল যে দোষ করলো সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা। দেখুন, যখন অযোগ্য লোককে আপনি একটা বড় জায়গায় বসিয়ে দেবেন না, তখন এই ধরনের ঘটনাই ঘটবে। রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি কেন্দ্র সরকারের আন্ডারে কাজ করে? তাহলে এই যে তামিলনাড়ু যে তাদের পক্ষে রায় পেল, তাহলে কিভাবে হলো? এই রায় তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে গেছে, তো তাহলে সেই রায় কিভাবে সুপ্রিম কোর্ট দিল? পুরো দায়টাকে নিজের ঘাড় বাদ দিয়ে সবার ঘাড়ে দায় দিয়ে দিয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে এক্সপার্ট। অভিষেক বাবু তার পরিবারের বাঁশের ঝাড় থেকে তো বাঁশ আর আলাদা হবে না, ঝাড় যেরকম বাঁশ সেরকমই হবে, একই কোয়ালিটির বাঁশ। তো সেই বাঁশ পশ্চিমবঙ্গবাসী বয়ে নিয়ে চলছে। আর আমরা দার্জিলিং যখন যেতাম আসতাম, বা এখনো গেলে পরে দেখতে পাই মোটা মোটা বাঁশ পাওয়া যায়, হ্যাঁ, এইরকম বড় বড় বাঁশ পাওয়া যায়। তো ওই বাঁশ হচ্ছে অভিষেক ব্যানার্জি। বাঙালির আগামী দিনে এই বাঁশটা জুটবে, চিন্তা নেই। এর জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে যেভাবে ঘটনা ঘটেছে। এবং আমার মনে হয় এনআইএ ইনভেস্টিগেশন কোর্টেরই দেওয়া উচিত। কোর্টের উচিত যে এটাকে এনআইএ বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এই যে গোটা পৃথিবীতে জেহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। বাঙালি হিন্দুকে এবং বাঙালার অন্য ধর্ম সমাজ, এমনকি আমি মুসলিম সমাজেরও মনে করি বেশ কিছু শিক্ষিত ধর্মনিরপেক্ষ মানুষ আছে, প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ, তাদেরও ভাবা উচিত এই বিষয়ে, তাদেরও মতামত তৈরি করা উচিত শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে। স্থানীয় মানুষ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল? বিএসএফ এর, আমি যতদূর শুনেছি, বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল, তারপরে বিএসএফ গুলি চালিয়েছে। ভালো করেছে। যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে, তাদেরও পুলিশেরও উচিত। পুলিশের উপর যদি আক্রমণ হয়, বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয়, সে আমাদের দলের বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে, তাকে বাঁচানোর জন্য, তার বাড়িকে বাঁচানোর জন্য। পুলিশ বলছে 4 রাউন্ড আমরা গুলি চালিয়েছি এবং তার মধ্যে 2 জন আক্রান্ত হয়েছে। দেখুন, পুলিশ যদি প্রথমেই প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশের প্রথমে উচিত ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিল, ডাক বাংলো মোড়ের আশেপাশে, ঢোকেনি গ্রামের ভেতরে, ভয়ে ঢোকেনি, অন্য কারোর কারণে নয়। পুলিশ ভয় পাচ্ছে, কারণ পুলিশের গুলি চালানোর নেই, পারমিশন নেই। এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের দাঙ্গাবাজেরা যখন আসে, তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয়। প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত, প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছেন, তার প্রশাসন হতে দিয়েছে, এবং আমি বলছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করে দেখুন, সব জায়গায় একই প্যাটার্ন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল। সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে দাও, লুট করতে দাও। সত্য কি, কাউকে খুন করা যাবে না, এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে। এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনরা হাত থাকতে পারে, এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। একসময় মুর্শিদাবাদে লিফলেট বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে, অর্থাৎ 1946 সালের জায়গায় পৌঁছে দিতে হবে। মানেটা কি? মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে। পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে, একটি চট্টগ্রাম, অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই, এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয়। হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে, আর মুসলিম প্রধান হয়েও এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে, যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অফ ল্যান্ড পাওয়া যায়। লিফলেট বিলি হয়েছে সেই আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যেতে পারে, পূর্ব পাকিস্তান নেই এখন, বাংলাদেশ, সেই জায়গায় যেতে পারে। কারা করে এই সমস্ত শক্তি? সবাই জানে, পুলিশ জানে। পুলিশ অ্যাকশন নেয় না, মমতা ব্যানার্জির না করা আছে।
এই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় উপদ্রুত এলাকাগুলোতে কিছুটা পরিস্থিতি হাতের মধ্যে আসবে, কন্ট্রোলে আসবে, আপনি মনে করছেন এরকম? দেখুন, কেন্দ্রীয় বাহিনী সাথে রাজ্য সরকারের প্রশাসন কতটা কোঅপারেট করবে তার উপর নির্ভর করছে। কারণ এর আগেও আমরা দেখেছি বারবার কেন্দ্রীয় বাহিনী এমনকি অন্য রাজ্যের পুলিশকেও বারবার বিভিন্ন কাজে এসে বাধার সম্মুখীন হতে হয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে তিনি উদয়ন গুহর অভিযোগের ভিত্তিতে যখন দিল্লি পুলিশ এসেছিল, কিছু বাংলাদেশি নাগরিক অর্থাৎ কিছু নাগরিক তাদের মনে হয়েছে তারা বাংলাদেশি নাগরিক দিল্লিতে থাকছে, তাদের নাগরিকত্ব বা ঠিকানা ভেরিফাই করার জন্য, অন্য কোনো কাজে আসেনি, অ্যারেস্ট করতে আসেনি, কিছু করতে আসেনি, শুধু ভেরিফাই করতে এসছে যে আদৌ সেই লোকটি ওখানে থাকে কি থাকে না। ডিএম এবং এসপি যখন তাকে অ্যালাউ করেছিল, ভারতবর্ষের সংবিধান অনুসারে তাই করা উচিত, ডিএম এবং এসপি তাকে যখন অ্যালাউ করেছিল, ওই জন্য ডিএম এবং এসপি কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতগুলো লোকের সামনে এবং ভিডিও চলছিল, লাইভ চলছিল, মানে গোটা পশ্চিমবঙ্গের সামনে অপমান করেছিলেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইন্ডসেট। অন্য রাজ্যের পুলিশ এই রাজ্যে আসবে কেন? তাহলে অন্য রাজ্যের জনগণ এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে চাকরি দিক, এই দেশটা তো এক দেশ। তো আজকে কেন্দ্রীয় বাহিনীর সাথে কতটা সহযোগিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে আমার যথেষ্ট ডাউট আছে। ভয়ঙ্কর পরিস্থিতির উন্নতি কিছুটা হলেও হয়নি এবং বেশ কিছু জিনিস ঘটেছে, আপনাদের জানা উচিত, বাংলার লোকেদের জানা উচিত। পুলিশ মোতায়েনের পরেও যতক্ষণ না বিএসএফ নাম ছিল ততক্ষণ পর্যন্ত হিংসে 0.1% কমেনি। কেন? তার কারণ হচ্ছে পুলিশ ন্যাশনাল হাইওয়ের পাশে দাঁড়িয়েছিল যে গ্রামগুলোতে, অর্থাৎ ধুলিয়ান যে মেন বাজার ডাকবাংলো, তার পার্শ্ববর্তী যে আশেপাশের যে গ্রামগুলো আছে যেখানে দাঙ্গা চলছিল, মুসলিম এলাকাগুলোতে বা মুসলিম ডোমিনেটেড এলাকাগুলোতে পুলিশ ঢোকার সাহস দেখায়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পশ্চিমবঙ্গের পুলিশ ঢোকেনি ভয়ে যতক্ষণ না বিএসএফ নেমেছে। মানে এটুকু প্রফেশনালিজম নেই যে কিভাবে দাঙ্গা সামলাতে হবে জানে না, কারণ তারা ভয় পাচ্ছে আমরা যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপ নিই মুখ্যমন্ত্রী আমাদের চাকরি খেয়ে নেবে। বিএসএফ নামার পর তারা বিএসএফ এর সাথে গেছে, ডিজিপি কে সেই জন্য দৌড়ে যেতে হয়েছে, গিয়ে ডিজিপি ধমকাধমকি করে পুলিশকে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশের সাহস হয়নি নামার জন্য। ভাবুন কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে। এই পুলিশ বাঁচাবে আমাদেরকে না আপনার লক্ষ্মীর ভান্ডার বাঁচাবে? 1000 টাকা সামনে নড়াবেন এই মুসলিম যারা হুলিগ্যান্স আসছে। এবং আমি বলছি যা প্যাটার্ন দেখা যাচ্ছে, এই ওয়াকাফ হোক, নুপুর শর্মা হোক, কোন সময় দক্ষিণ 24 পরগনার ঘটনা হোক, কখনো বা কালিয়াচকের থানা জ্বালিয়ে দেওয়ার বা কালিয়াচক দাঙ্গা বা দেগঙ্গা হোক, প্রত্যেকটি অ্যালিবাই হিন্দুদের থাকতে দেব না এই মানসিকতা নিয়ে হচ্ছে। প্রশ্ন, দিনের পর দিন যদি এই সাম্প্রদায়িক মানসিকতা তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গের এত সংখ্যক জনগণের মধ্যে, রাজ্য সরকার কি করছিল? ঘুমোচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোচ্ছিলেন? কেন তার আইবি ইন্টেলিজেন্স কেন এগুলো বিষয় আনেনি? কেন আপনারা প্রোঅ্যাক্টিভ স্টেপ নেয়নি? আমাদের কাছে তো খবর আছে মুর্শিদাবাদে এই সব যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পিএফআই এর একটা বড় রোল আছে, আমাদের কাছে খবর আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই, গোটা বাংলার মানুষের প্রশ্ন করা উচিত, কেন্দ্র সরকার যখন পিএফআই কে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেফতার করেনি? বাংলা থেকে একজন নেতা গ্রেফতার হয়েছিল, সেও আউট অফ স্টেটে, বাংলায় অ্যারেস্ট হয়নি, অন্য রাজ্যে ছিল, সেখান থেকে গ্রেফতার হয়েছিল। বাংলা থেকে একজন পিএফআই নেতা অ্যারেস্ট হয়নি। অথচ যেদিন পিএফআই ব্যান হয় তার কিছুদিনের আগেই মুখ্যমন্ত্রীর এমএলএ পিএফআই যেমন রুট মার্চ শুরু করেছে, আরএসএস এর দেখা দেখি, ড্রেস টেস পরে বাবু সেজে, পেটে নেই বিদ্যা, তারা হচ্ছে রুট মার্চ করছে। সেই রুট মার্চের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এমএলএ একজন তৃণমূল কংগ্রেসের। তারপরেও তার ভিডিওগ্রাফিক প্রুফ আছে, আপনারাও দেখাতে পারেন চাইলে। তারপরেও পিএফআই এর একজনও অ্যারেস্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে, খেয়াইয়ে দাইয়ে কাল ছাপ পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারা তার দুধেল গায়, উনি ক্ষীর খান, লাঠিটা আমরা খাই, অর্থাৎ হিন্দুরা খায়। ভাই গোটা ঘটনায় নেতৃত্ব, হ্যাঁ, বিধায়কের ভাই গুলি চালিয়েছে, আমার কাছে খবর আছে।
বিধায়কের ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে, সে তার ইনভলভমেন্ট আছে। সব জায়গাতে এরা তাই করে, সব জায়গাতে। আগামী দিনে বলে দিচ্ছি, এই মালদা মুর্শিদাবাদের আশেপাশে, মালদাতে বিভিন্ন যে বিধানসভা আছে, মোথাবাড়ি বিধানসভা ঝামেলা হতে পারে, কালিয়াচক ঝামেলা হতে পারে, বৈষ্ণবনগর ঝামেলা হতে পারে। আপনি চলে যান উত্তর দিনাজপুরে, ডালখোলা, কিষানগঞ্জ সংলগ্ন এলাকা ঝামেলা হতে পারে, ইটাহার ঝামেলা হতে পারে। প্রশাসনের উচিত এখন থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো এই সমস্ত এলাকায়। বিধায়কের ভাই দাবি করছেন আমি ঘটনাস্থলে ছিলামই না, আমার নামে মিথ্যা অভিযোগ হচ্ছে। স্থানীয় মানুষ বলবে না সেটা, সে তিনি ছিলেন কি ছিলেন না, তার মোবাইল টাওয়ার ট্র্যাক করা হোক, লোকেশন ট্র্যাক করা হোক, সে বেটা কোথায় ছিল বেরিয়ে যাবে। এরা সব বেটা সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িকতা মানসিকতা সম্পন্ন, এবং এরা নির্দিষ্ট উদ্দেশ্য বিধেয় নিয়ে কাজ করছে। তৃণমূল তাদের জন্য সাময়িক বাহন মাত্র, তৃণমূলকে শুধুমাত্র ব্যবহার করছে। যেদিন তৃণমূল ব্যবহার হয়ে যাবে, ধরবে ওয়েস্ট ডাস্টবিনে এইভাবে ফেলে দেবে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী মমতা নোটিফিকেশন একটা জারি হয়েছে। দেখুন, আমরা যা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন স্ন্যাপশট পাচ্ছি, সেই গ্রুপে মুসলিমরাই আছে, অন্যরা কেউ নেই। বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা পাঠাচ্ছেন আমাদেরকে। তাতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আহ্বান দেওয়া হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, বিভিন্নভাবে সেখানে লোক জমায়েত করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আগামী দিনে পশ্চিমবঙ্গে আমার মনে হয় 355 বা 356 ধারার মতো কিছু লাগু করতে কেন্দ্র সরকারকে বাধ্য করবে বাংলার মানুষ। আমরা চাই না, আমাদের কেন্দ্র সরকার জানেন আপনারা 356 ধারার প্রয়োগে আমরা বিরোধী, নীতিগতভাবে বিরোধী। কিন্তু যা পরিস্থিতি, যে পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে নিয়ে যাচ্ছে, এই রাজ্যে বিশেষ আইন, বিশেষ অধিকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে নামাতে হবে, না হলে এখানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, যারা কোনো কোনো জেলায় সংখ্যালঘু, তাদেরকে বাঁচানো যাবে না। শুধু অর্জুন সিং আপনাদের দলের নেতা, তিনি রাত্রে আমি রওনা হব, মালদা গিয়ে সেই উদ্বাস্তু যারা হয়েছেন, পাল্লালপুরে যারা আছেন, তাদের সাথে প্রয়োজনে আমি দেখা করব। আর কালকে গোটা দিন আমি মালদায় বসে, যেহেতু মুর্শিদাবাদ উপদ্রুত অঞ্চল, আমি সেখানে যাব না, শান্ত হওয়ার পর অবশ্যই যাব। মুর্শিদাবাদের বিষয় উপরে আমার দৃষ্টি কালকে গোটা দিন থাকবে। ওখানে আমরা কন্ট্রোল রুম চালু করছি। কন্ট্রোল রুম চালু করে গোটা দিন মুর্শিদাবাদে কোথায় কি হচ্ছে তার উপর দৃষ্টি রাখবো, এবং সেখান থেকে প্রয়োজনে মাননীয় গৃহমন্ত্রী সাহেবকে টাইম টু টাইম সব জানাবো। মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিরোধী হিসেবে সিপিএম এবং কংগ্রেসের ভূমিকা কি দেখছে? সিপিএম এবং কংগ্রেসের ভূমিকা হচ্ছে, ওই ভাসুরের নাম মুখে নিতে পারতেন না আগে বাঙালি মহিলারা, সেরকম অবস্থা সিপিএম এবং কংগ্রেসের। আগে নিয়ম ছিল আমাদের মহিলারা, এখনকার মহিলারা নাই, আগে ভাসুরেরকে দেখলে পরে ঘোমটা দিত, আর ভাসুরের নাম মুখে নিতে পারতেন না আগে মহিলারা। আমাদের ঠাকুমাদের কাছে আমরা দেখেছি। সিপিএম এর অবস্থা তাই, মরেছে তাদের পার্টির সমর্থক, যাদের বাবা ছেলেকে যে খুন করা হয়েছে, চন্দন দাস এবং তার বাবাকে, সে তাদের পার্টির সমর্থক। কিন্তু সিপিএম তো ভাসুরের নাম মুখে নিতে পারবে না, কংগ্রেসও ভাসুরের নাম মুখে নিতে পারবে না। তো সবার লোক তো একটাই, ভোট ব্যাংক। দেশ চুলোই যাক, পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট হয়ে যাক, তাতে সুজন চক্রবর্তীর কোনো যায় আসে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো যায় আসে না, অধীর দার তো বরাবরই যায় আসে না, উনি তো ওদের ভোটে জিতে আসতেন। তো স্বাভাবিকভাবে যাইটা কাদের আসে, সুকান্ত মজুমদারের আসে, দিলীপ ঘোষের আসে, শুভেন্দু অধিকারীর আসে, আমাদের যায় আসে। আমরা আমাদের ধর্ম, পূর্বপুরুষ ধর্ম ছাড়িনি, আমরাও ছাড়বো না। যাদের ধর্মই নেই তাদের আবার কি যায় আসে? সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদের তো ধর্ম নেই, ধর্মহীন এরা। আপনার কলিগ বাপি হালদার, টিএমসি এমপি, তিনি মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, কি বলবেন? দেখুন, ওয়াকফ যে আইন পাশ হয়েছে, প্রথমত আমি ক্লিয়ার করে দিতে চাই, এই আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি, এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজু মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে, কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই। ওয়াকফ সম্পত্তিটাকে আরো বেশি জুডিশিয়ালি কিভাবে ব্যবহার করা যায়, আরো কিভাবে খাতায় কলমে ব্যবহার করা যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাপি হালদারের মতো লোকেরা, তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য, আমি তো বাপি হালদার বলবো না, বাপি মোল্লা বলবো এরপর থেকে, বাপি মোল্লা, এবং আমার সন্দেহ হয় এদের জন্ম নিয়ে, আমার বলতে খারাপ লাগছে, মানায় না আমার মুখে, তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের, যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে।
কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ হাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজদামো মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো, তোমার মুখে মানা এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য। জঙ্গি বিধায়ক ইতিমধ্যে বারবার কেন্দ্রের কাছে চিঠি লিখেছে। দেখুন, যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে, এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি, এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায়, আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে। না হলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে, এরা চলে আসবে ভাঙচুর করতে, মারতে, মারপিট করতে। পেটে বিদ্যা নেই, হাতে কাজ নেই, রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ। 14-15 বছরের ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে। ডাকুন তো এদের 5 জনকে ডাকুন, কি বোঝে ওয়াকফ আইন সম্পর্কে? 5টা লাইন বলার ক্ষমতা নেই কারো, পেটে বিদ্যে নেই, 1 লাইন ইংরেজি পড়তে পারবে না। সে ওয়াকফ বিল নিয়ে বড় বড় কথা বলছে, তারা দাঙ্গা করতে চলে আসে। কেন আসবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা, তৃণমূল কংগ্রেসের আশকারা। আজকে রাজ্যের বিভিন্ন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপর বাকি তারা সিদ্ধান্ত নেবেন। দেখুন, আমার মনে হয় এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ যদি বারবার হয়, কোনো জমায়েতের পারমিশন দেওয়া উচিত নয় প্রশাসনের, এবং প্রশাসনকে স্ট্রিক্টলি 5 জন 10 জন জড়ো হলেই লাঠি চার্জ করে তুলে দেওয়া উচিত, কাঁদানে গ্যাস ছুড়ে তুলে দেওয়া উচিত, যদি প্রশাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতে হয় চাই। আর যদি রক্ষা করতে না চাই, তাহলে আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো। মুর্শিদাবাদে হিন্দু কম আছে, ঠিক আছে, অন্যান্য জায়গায় তো হিন্দু বেশি আছে। একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না, কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো না, পরিষ্কার বলে দিচ্ছি। হয় শান্ত হন, শুধরে যান, নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি। পশ্চিমবঙ্গে এখনো 70% হিন্দু আছে, আর তারা সবাই কাপুরুষ নয়, সবাই বাপি হালদার, বাপি মোল্লা নয়, সবাই শেখ নয়। এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজের ধর্মকে রক্ষা করা। যদি প্রশাসন না পারে, আমরা বাধ্য হব। সুকান্ত, আপনাদের বিরোধী আমরা, আপনারা শান্তি বজায় রাখুন এবং যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কন্ট্রোলে রাখুন। এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এতক্ষণ অশান্তি করে উনি যদি ভাবেন যে উনি বলবেন না শান্তি বজায় হয়ে যাবে, তা তো হয় না। আর যদি সেটা হয় তাহলে তো আরো সন্দেহের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটা কন্ট্রোল করছিলেন। বাঘের পিঠে চেপেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার মৃত্যু এই বাঘের পিঠে, রাজনৈতিক মৃত্যু অবশ্য। এই বাঘের দ্বারাই হবে, চিন্তার কিছু নেই। দাদা, একটা প্রশ্ন, আগামী 4 দিনের কি রয়েছে? আগামী 4 দিনের জন্য বিভিন্ন জায়গা থেকে পুলিশের যে সেকশনস গুলো রয়েছে সেখান থেকে পুলিশ আনা হচ্ছে এবং ডিপ্লয় করা হচ্ছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ বিভিন্ন অঞ্চলে, এবং বলা হয়েছে আগামী 4 দিন যে কোনো পরিস্থিতির জন্য খুলে দেওয়া হচ্ছে, গাড়ির মধ্যে মহাদেবের স্টিকার লাগানো বলে সেই গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। এটা কোথাও একটা অ্যালার্মিং বলে মনে হচ্ছে না? মানে পুরো বাংলাদেশের পরিস্থিতি একটা তৈরি, একদম দ্বিতীয় বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির তরফ থেকে করা হচ্ছে। এবং আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম আমাদের হিন্দুদের এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে অন্যান্য ধর্মের, কারণ যেখানে ইসলামী ধর্ম সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ, পৃথিবীতে খুব হাতে গোনা দেশ আছে যে দেশে তারা শান্তিতে আছে। ভারতবর্ষে সেকুলারিজম, প্লুরালিটি সমস্ত কিছু আছে, কারণ এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে না, সেকুলারিজম থাকবে না, প্লুরালিজম থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসে। অতএব দিস ইজ দ্য হাই টাইম আমাদের কণ্ঠ আরো বলিষ্ঠ হওয়া উচিত এবং আমাদের সকলকে এই বিষয়ে ভাবা উচিত। বাঙালি হিন্দু, নচেত আগামী দিনে বিজেপিও আপনাদেরকে বাঁচাতে পারবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। মানুষ আক্রান্ত হচ্ছেন ঠিকই, কিন্তু যে সমস্ত তৃণমূল নেতা বিধায়করা তারা এই বিক্ষোভের সামাল দিতে যাচ্ছেন, তারাও আক্রান্ত হচ্ছেন। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। কিছুদিন আগে রকিম ঘোষ তিনি মধ্যমগ্রামে আক্রান্ত হয়েছেন। জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন তিনিও গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। কোথাও কি মানে মনিরুল ইসলামের বাড়ি তো থানার সামনেই তার বাড়ি ভাঙছে, বিধায়কের বাড়ি ভাঙছে। দেখুন, বাঘের পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না, তাহলে বাঘ একদিন না একদিন আপনাকে খাবে। আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি। এই যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে, এই শক্তি কারো নয়।
এরা সিপিএম এর সময় সিপিএম করতো, এরা তৃণমূলের সময় তৃণমূল করে, আবার যদি অন্য কোনো দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরো বেশি দূর এগিয়ে দেবে, আবার তারা সেই দল করবে, তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে। এবং আমি বলছি যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে, কোন ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ওই গদিতে বসতে পারবে না, কান ধরে নামিয়ে দেবে, বলে কাপের বসা যাবে না। শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা। বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে, এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে, নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, কারো ক্ষমতা নেই বাঁচাবে। সরকারি যে গোটা ঘটনাটার পিছনে বহিরাগতরা রয়েছেন, তাহলে পুলিশ কি করছে? বহিরাগত মানে কারা? কারা বহিরাগত? এই খলিলুর রহমান সাহেবদেরকে আমি বলতে চাই যে আপনারা কেন গোটা বছর দেখেন না এলাকা? দিনের পর দিন জালসা হয়, সেই জালসাগুলোতে হিন্দু ধর্ম, মূর্তি পূজা এইসব নিয়ে বাজে বাজে কথা বলা হয়। দক্ষিণ 24 পরগনা অভিষেক ব্যানার্জির লোকসভাতে হয়, কেন পুলিশ আটকায় না যে এই ধরনের মন্তব্য করা যাবে না? আপনি দিনের পর দিন মানুষের মনে, মানুষের মাথায় বিষ ঢালবেন, তারপর ভেবে দেবেন সে মানুষ ভালো, আপনার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, এর থেকে বেশি মুসলিম তো আসামে আছে। দম থাকুক তো ঝামেলা করে দেখা, পিটিয়ে চোস্তা বানিয়ে দেবে। আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক না। এই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন না আধা ঘন্টা লাগবে না, আমি বলছি সিদ্দিকুল্লাহ সাহেবকে বাড়ি থেকে বেরোতে দেবো না, প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিক। এ তো অ্যারেস্ট হওয়া উচিত। সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের সরকার হলে পরে সিদ্দিকুল্লাহ সাহেবের মতো লোকেরা যারা এই ধরনের প্রভোকিং কথাবার্তা বলবে, কান ধরে জেলের ভেতর ঢোকাবো। এই ছবিটা কি 71-এর ছবি মনে করিয়ে দিচ্ছে? এখন 71 কেন, আমি তো 1946 এর কথা মনে পড়ছে আমার। 1946-47 যে সময় হিন্দুরা উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে এপারে এসেছিল, পরবর্তী সময়ে এসেছে, কোনো রাগ ঢাক করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী শহরে মানুষ হয়েছি, প্রতি বছর আমরা দেখতাম আমাদের স্কুলের ক্লাসে নতুন নতুন ছেলেরা এসে ভর্তি হতো। তারা আজকে অনেকে চাকরি করে, সরকারি চাকরি করে, আমরা জানি তারা বাংলাদেশ থেকে অনেকটা বেশি বয়সে এসে ভর্তি হয়েছে আমাদের সাথে। আমরা সাধারণত তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আমরা বুঝতে পারতাম তাদের কি কষ্ট করে নিজের মাটি, নিজের ভূমি ছেড়ে দিয়ে আসতে হয়েছে। আজকে তো পশ্চিমবঙ্গ ছেড়ে এরপর আমাদেরকে গুজরাট বা অন্য কোথাও গিয়ে স্থান নিতে হবে, যা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোথাও অ্যালার্ম করছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু আরো চিকেন নেকের একটা সমস্যা হতে পারে। না, সে তো ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় তৈরি করা হচ্ছে। আমার জেলারও আমি ভিডিও পেয়েছি, এই পুলিশকে দিয়েছি, আমার তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এই এলাকাগুলো মুসলিম অধ্যুষিত, সেই এলাকাগুলোতে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং উদ্দেশ্য পরিষ্কার, ক্লিয়ার। এদের হাতে শক্তভাবে এদের হাত ভাঙা উচিত। এরা জেহাদ করতে নেমেছে, পরিষ্কার বলছে, কোন রাগ ঢাক নেই এদের, পরিষ্কার বলছে। হিন্দুর মাকে কি করবো, মহিলারা বলছে, তাদেরকে গিয়ে বলেছে তোদের নরেন্দ্র মোদী ইয়ে করেছে, তোদের হিন্দুদেরকে একটাও ছাড়বো না। আরে জম থাকলে দিল্লিতে চল না, কত বড় বাপের বেটা হয়েছি, দেখি চল দিল্লি পুলিশ কিভাবে IPL খেলে, তোদেরকে নিয়ে দেখবো, প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এত দম, যান না দিল্লি থেকে মস্তানি মারতে, দম থাকলে, বাপের বেটা হলে যান, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। পিটিয়ে একদম তক্তা বানানোর ব্যবস্থা করবে দিল্লি পুলিশ। আপনাকে মনে হয় NIA ইনভেস্টিগেশন শুরু করা উচিত? প্রদেশ থেকে লোক ঢুকে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেবে। দেখুন, আমার মনে হয় তাদের প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গে এনাফ হিন্দু আছে যাদের সেই দমটা আছে, যারা নিজেকে হিন্দু হিসেবে গর্ববোধ করে। পুলিশ না পারলে বলে দিক, আমরা করবো, ব্যবস্থা করে নেবো, চিন্তা নেই, প্রয়োজন পড়বে না ওদের। প্রয়োজন পড়লে তখন আমরা দেখবো। আপনারা আস্থা জারির একটা আবেদন করছেন ইতিমধ্যে। দেখুন, আমার মনে হয় যে যার বিপদকে বুঝে যতটা সে ভাবছে তারা তার মতো আবেদন করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলার হিন্দুদেরকে বাঁচানোর জন্য এই বৃহৎ জনগোষ্ঠী যাদের জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, নাহলে তো পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার কোনো দরকার ছিল না, গোটাটাই তো পাকিস্তানকে দিয়ে দিলেই হতো, কলকাতা তো পাকিস্তানকে দিয়ে দিলে হতো, কোনো তো দরকার ছিল কেন কলকাতা তৈরি করার দরকার ছিল, কেন পশ্চিমবঙ্গ তৈরি করার দরকার ছিল সেই সময় 1947-এ? বীর জিন্না সাহেব তো গোটাটাই চেয়েছিলেন এবং ডেমোগ্রাফি অনুসারে যেহেতু এটা এই অংশটা, এই প্রদেশটা বৃহত্তর বঙ্গ কোন রাজার দ্বারা শাসিত ছিল না, তো ডেমোগ্রাফি অনুসারে এটা মুসলিম প্রধান ছিল, গোটাটাই চলে যেত পাকিস্তানে। হিন্দুরা উদ্বাস্তু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাশাপাশি উত্তরপ্রদেশের পিলভিটে বা কোথাও হয়তো কাউন্সিলর হয়ে থাকতাম, অসুবিধা কি ছিল? পশ্চিমবঙ্গটা তৈরি করা হয়েছিল যাতে এখানে হিন্দুরা এসে এখানে স্থান নিতে পারে, কিন্তু দেখা গেল কি দেশ তৈরি হওয়ার পর পপুলেশন এক্সচেঞ্জ হলো না,
আর যতটুকু হলো তারপর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেল ইনফিল্ট্রেশনের ফলে, আর তার ফল আজকে হিন্দু বাঙালিকে ভুগতে হচ্ছে। হিন্দুরা বিভিন্ন